Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্ন মমতা আনটোল স্টোরি অফ মমতা 30 নম্বর এপিসোডের বক্তা বিশিষ্ট গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। আমি যেদিন প্রথমে আমার বাড়িতে গেছিলো, আমাদের বাড়িটা বেসিক্যালি মানে আমাদের বাড়ির আমার স্ত্রী আমার সবাই এরা সবাই একটু বামপন্থী লোক সবাই। আমি তো বামপন্থী বটেই, আমি সিপিএম নই, বামপন্থী আর কি, আমি মার্কসিস্ট। তো আমাদের বাড়িতে সবাই মমতা ব্যানার্জিকে ঠিক নিতে পারছে। মমতা ব্যানার্জি ঠিক 15 মিনিট সময় নিল। 15 মিনিটের মধ্যে আমার মেয়েকে ক্যাপচার করলো, আমার স্ত্রীকে ক্যাপচার করলো, মানে জাস্ট কথা বলেই। কিন্তু মানে ও যে কী সাংঘাতিক মানে হিউম্যান সাইকোলজি বোঝে, সেটা ওই 15 মিনিটের মধ্যে বুঝলাম। তখনই বুঝলাম যে এ তো নিয়ে এসছে, তো গিফটেড। প্রাথমিকভাবে বলতে গেলে আমি পলিটিশিয়ান হিসেবে ওকে অ্যাকনলেজ করি না। ও একজন মানুষ এবং সত্যি অর্থের একজন মানুষও। আমি আমার জীবনে বহু মানুষকে তো ফেস করেছি এই আমার 30 বছরের মিউজিক্যাল ওয়ার্ল্ড মানে কেরিয়ারে। তো ও বিরল একজন মানুষ আমার লাইফে। কত ভালো পলিটিশিয়ান সেটা আমার জানি না আর কি, সেটা পরবর্তীকালে ইতিহাস বিবেচনা করবে। কিন্তু মানুষ হিসেবে এটা বলতে পারি ওর মতো মানুষ খুব কম দেখেছি আমি। সত্যি অর্থেই ও একজন মানুষ। ও এত ইমোশনাল, ওটা দেখে হয়তো বোঝা যায় না ওকে। ও এত ইমোশনাল, এত ডাউন টু দ্য আর্থ, সব মিলিয়েই ও আমার কাছে একটা বিস্ময়। কিন্তু আমি বলছি কথাটা যখন বোঝাই যায়, কারণ আমি পৃথিবীতে খুব কম লোককেই অ্যাকনলেজ করি। তো এত বছর ধরে যখন ওর পাশে আছি, ওর সবেতেই আছি। আমি তো ওর রাজনীতি করি না, আমি ওর রাজনীতির মেম্বারও নই, কিন্তু তা সত্ত্বেও ওকে যখন এত ভালোবাসি, তার মানে ওই ভালোবাসাটা অর্জন করেছো। আমার মতো একটা লোক, আমি একটা সজারুর মতো লোক, আমাকে হ্যান্ডেল করাটা খুব মুশকিল। তো আমার মতো লোকও যখন ওকে অ্যাকনলেজ করছে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে একটা অন্য মেটেরিয়াল আছে, যে মেটেরিয়ালটা দিয়ে আমার মতো লোককেও ক্যাপচার করতে পারে। প্রথমে ও আমার বাড়িতে আসে, কারণ তখন আমি তৎকালীন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছিলাম। দ্যাট ওয়াজ 2008 বা 2009 এরকম একটা সময় আর কি। তো ওই সময় আমি তখন বিষোদ্গার শুরু করে দিয়েছি ওই সরকারের বিরুদ্ধে। আমার গানও ওইভাবে তৈরি হচ্ছে, করছি সেই রকম। আমি খুব অসুবিধার মধ্যে পড়তে শুরু করেছি, কারণ আমার তো কোনো দল নেই, আমি তো একাই করছি কাজটা। তো উনি আমার কাছে এলেন আমার বাড়িতে রাত্রির তখন 10:30 বাজে। আমি শো করে ফিরছিলাম, গিয়ে দেখি উনি আমার বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছেন। তখনও উনি রেলমন্ত্রী হননি, বা বোধহয় রেলমন্ত্রী হননি। তো বিরোধী নেত্রী একজন। তো সেই সময় উনি এলেন, আমার সাথে সম্পর্ক করলেন, যোগাযোগ করার চেষ্টা করলেন, এবং যেটা বললেন যে তো তুমি একা থাকলে তোমাকে এরা অসুবিধায় ফেলে দেবে আর কি। হচ্ছেও তখন আমার একটার পর একটা শো ক্যান্সেল করে দিচ্ছে তখনকার গভর্নমেন্ট আর কি। তো ব্যাস সেই থেকে চলা শুরু হলো আর কি। সেদিন আমার বাবার মৃত্যু দিবস ছিল। অত রাত্রির 12টার সময় বললেন একটা ফুল নিয়ে এসো, ফুলের মালা নিয়ে এসো, কোত্থেকে জোগাড় করে আনলেন রাত্রিরে। তো এইগুলো থেকে বোঝা যায় যে ও যখন কোনো মানুষের সাথে 1-to-1 হওয়ার চেষ্টা করে, সেই মানুষটার সুখ দুঃখ, তার অভিমান, তার যন্ত্রণা সমস্তটাই ও পেনিট্রেট করার চেষ্টা করে। সেই জন্যেই ও এত পপুলার, বা ওকে এত লোকে ভালোবাসে, আমিও বাসি। তারপর থেকেই ওই সময়টা আর কি, নন্দীগ্রামের তারপরে যাওয়া, তারপরে পথে নামা, আমার মিছিলে আসা, এইগুলো ওর সাথেই তখন ছিল আর কি। আমার কোনো প্ল্যান ছিল না যে খালি এই সরকারটা চলে যাবে, এই সরকারটা যেন যায়। তখন এত কিছু জানতাম না যে এরকম কিছু হবে বা করবো আমরা। আমিও ইমোশনালি কাজ করছিলাম, আমার তো কোনো প্ল্যানিংই নেই জীবনে। ওরও সেই অর্থে ওরও প্ল্যানিং ছিল না। করতে করতে মানুষ ওকে গ্রহণ করে নিল, তারপরেও আমরাও বললাম তুমি ছাড়া কেউ নেই, এরকম হলো আর কি। সব মিলিয়ে আছি ওর সাথে। আমি প্রায় দীর্ঘ 3.5 বছর ধরে ওই সময়টা যুদ্ধ করেছি ওর সাথে, সব জায়গায় ঘুরে বেরিয়েছি আর কি।
ও লাস্ট আমি গান গাইতাম, আমার গানের ঠিক পরেই ও ভাষণটা দিত। এটাই ফরম্যাটটা ছিল আর কি। আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে আমি আরও বক্তৃতা, আমি গান গেয়েছি, ও বক্তৃতা দিয়েছে, এরকম করে কেটেছে আর কি। এটা প্রায় 3.5 বছর আমরা এটা করে তারপরে সরকার বদল হলো আর কি। ও নিজেও খুব ভালো গান লেখে। ওর একটা গানের লাইন আছে, যখন তোমার ভাঙবে ঘুম সেটাই তোমার সকাল। ওটা আমি শুরু করেছিলাম, করাও আছে। তো ও নিজেও খুব ভালো লেখে, মানে এত ব্যস্ততার মধ্যে লিখতে হয় সবসময়, মানে সবসময় যে আগে তো প্রফেশনাল লোকেদের মতো হবে তাও নয়, কিন্তু কখনো কখনো অসাধারণ লাইন বেরিয়ে পড়ে, যেগুলো বোঝা যায় যে ভেতরে ভেতরে একটা অন্য মানুষও আছে। মানে ও যদি রাজনীতি না করতো তাহলে ডেফিনেটলি ওটা সাংস্কৃতিক কর্মীই হতো, মানে একদম উঁচু মানের একজন সাংস্কৃতিক কর্মী হতো। একটা ঘটনার কথা বলছি, আমরা তখন আমি দার্জিলিংয়ে গেছি আর কি, ওর সাথেই গেছি, নেতাজির জন্মদিন নাকি একটা ছিল। তো সেখানে তো আমি ও যে হোটেলে থাকে আমি সেখানে থাকি না, কারণ আমি একটু বেপরোয়া উশৃঙ্খল লোক, তো আমি ওর সাথে হিসেবে থাকতে চাই না। ও তো আমার সারাক্ষণ পিসির মতো আমাকে আটকে রাখবে, দিদির মতো কান ধরে বসিয়ে রাখবে, থাকি না। ও অ্যালাউ করে আমায়, যাও নচির মতো থাক। তো রাত্রিবেলা আমি একটা ফোন করে ওকে আমি একটা গান, শোনো এই গানটা শোনো বলে শুনিয়েছি। হঠাৎ বলছে এই গানটা অনেক পুরনো গান, আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও। তো ওই গানটা আমি শুনিয়েছি, একটা অন্তরা শুনিয়েছি। ও বলে সেকেন্ড অন্তরটা শোনাও। সেকেন্ড অন্তরটা মনে নেই। আমি বললাম যে মনে নেই, অনেক পুরনো গান তো। সেকেন্ড অন্তরটা গেয়ে দিল ফোনে। মানে আমি যে কী অবাক হয়েছিলাম, মানে একটা লোক এত ব্যস্ততার মধ্যে থাকে অথচ তার ভেতরে কোথাও লুকিয়ে রয়েছে এরকম একটা, এই গানটার সেকেন্ড অন্তরটা, প্রথমটা তো বুঝতেই পারলাম জানে না, সেকেন্ডটা যখন বলে দিচ্ছে, সেকেন্ড অন্তরটা ও আমাকে শুনিয়ে মনে করিয়ে দিল আবার। এইগুলো এত, এছাড়াও অনেক পজিটিভ দিক আছে। মানে আমি যখনই খুব অসুবিধার মধ্যে পড়ি বা কোনো ডিসিশান নিতে পারছি না, কিছু হচ্ছে না, আমারও বন্ধুবান্ধব তো খুব কম, ওকে হয়তো একটা SMS করলাম, ও সঙ্গে সঙ্গে আমাকে কল ব্যাক করবে যে কী সমস্যা বলো। হয়তো বলবো না, কিন্তু তবু ও সবসময় বলে যে আমি আছি, যা তোমার যা করবে তুমি করো, আমি বুঝবো আর কি। মানে ঠিক একজন দিদি যেভাবে তার ভাইয়ের ক্ষেত্রে পজেসিভ হয়, ভাইয়ের ক্ষেত্রে যেরকম, আমার মেজদির ক্ষেত্রেই আমি দেখেছি, আমার মেজদি আমার ওই রকম একজন দিদি ছিলেন। তো এবং ভাইয়ের ক্ষেত্রে যেরকম অন্ধ হয় ও তাই, এবং আমিও ওর ক্ষেত্রে তাই। আমি বায়াস, আমার সম্পর্কে, আমাকে মমতা ব্যানার্জি সম্পর্কে অ্যানালিসিস করতে বললে ভালো ছাড়া কিছু বেরোবে না, কারণ আমি ওর ব্যাপারে অন্ধ। সেই রবীন্দ্রনাথের গানের কথা যদি বলি, ন্যায় অন্যায় জানি নে শুধু তোমারে জানি, সেই সময় আমাদের যুদ্ধ চলছে আর কি, এটা 2009-10 হবে। সেটা খুব ডিস্টার্বড হয়ে আছে কোনো কারণে, খুব খারাপ আর কি, ভীষণ গরিব কালীঘাটের বাড়িতে ভীষণ ভিড়, খুব অসুবিধার মধ্যে আছে। আর আমি ওই সময় একটা কিবোর্ড নিয়ে গেছি ওর কাছে, কিবোর্ডটা দিয়ে খুলে দিয়েছি, আমি ওটা গিফটই করেছি, ওকে নিয়ে গেছি। আর সবাই বলছে এই কিবোর্ড নিয়ে এসছে, মানে বুঝতে পারছে না আর কি, আমাকে তো নাও বলতে পারছে না কেউ, বাকি নেতারা। তো আমি কিবোর্ডটা খুলে অন করে দিয়ে বললাম একটা হাত দাও, হাতটা দিল, মানে ওর ভেতরে যে একটা মিউজিক্যাল এলিমেন্ট আছে, খুব ডিস্টার্ব, মুখ ফুক এরকম হয়ে আছে, কিবোর্ডটা হাতটা দিল, মুখটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই ছবিটা কেউ তুলে রাখো, একটু আগের মুখটা দেখো আর এখনকার মুখটা দেখো, ওর সমস্ত স্ট্রেস চলে গেছে। যে লোকটা মিউজিকের মধ্যে তার মানে স্ট্রেস চলে যায়, যার মিউজিকের মধ্যে, তো সে তো বেসিক্যালি একজন সেন্ট। মানে তারপর ছেলে মানুষের মতো বাজাতে শুরু করে দিল, ওর সমস্ত স্ট্রেসগুলো চলে গেল। এগুলো দেখা আর কি। আমার মুখ্যমন্ত্রী হলে তার কিছু তো ট্যাবুস তৈরি হয়, তার কিছু প্রোটোকলস থাকে, সেগুলো তো আছেই। আগে যেমন দুম করে চলে গেলাম দিদি বাড়ি, দিদি বলে ঢুকে বললাম, তো এখন নানা রকম ব্যাপার আছে, গেলে আবার খবর যায়। তো যারা একজন মুখ্যমন্ত্রীকে তো আমি আমার পাড়ার কী বললাম, আমার পাড়ার প্রতিবেশী ভাবতে পারি না। সে তো মুখ্যমন্ত্রী, তার কতগুলো প্রোটোকল আছে, সে তার মতোই থাকে। এছাড়া আমি ওর কোনো পরিবর্তন দেখি। ওর সাথে বললাম না, ওর সাথে আমার একটা নারীর সম্পর্ক আছে। পৃথিবীতে কেউ যদি, যতদিন না মারা যাচ্ছি ততদিন সম্পর্কটা থাকবেই। হয় ও থাকবে, আমি যদি মারা যাই তাহলে গেল, আর যদি অন্য কিছু হয় তাহলে গেল, নইলে যাবে না। যে দিনে ভোটে জিতলো আর কি, এই লাস্ট এইটাতে আমিও নন্দীগ্রামেও গেছিলাম, তারপরে যখন ভবানীপুর ওখান থেকে জিতলো আর কি, আমি সেটাতেও ছিলাম আর কি, ক্যাম্পেনিংয়ে থেকে। যেদিন জিতলো সেদিন আমার দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমার শুটিং ছিল করে
ফিরতে দেরি হয়ে গেছে। আমি ঢুকছি যখন, তখন কালীঘাট ফাঁকা একদম, কেউ নেই। ওই সিকিউরিটিটা হয়েছে, বলছে নচিদা তো শুয়ে পড়েছে। যাই এবার জিজ্ঞেস করি, গিয়ে নেমে যা বললো নচিদা এসছে, বলছে একটু বসতে বলো। মানে ওই অবস্থাতে প্রায় শুয়ে পড়েছিল তখন, ওই অবস্থাতেই উঠে এলো। মানে এটা তো একটা মানবিক জায়গা না। সে এলো, এসে আমার সাথে গল্প করলো, কথা বললো, বলে আবার আমাকে গাড়িতে তুলে দিল। মানে এটা না করলেই যে তিনি মমতা ব্যানার্জি নয় তা নয়, কিন্তু মানে আমি একটা সামান্য মানুষ তো, মানে এত বড় এই পশ্চিমবঙ্গের মধ্যে আমি একটা ছোট লোক। আমাকে গুড নাইট বলা যেত আর কি। এখন শুয়ে পড়েছি বা কল করছি, ফোনে কথা বলে নিচ্ছি। সে এখনও আমাদের মতো মানুষকে এত মূল্য দেয়, এত সম্মান দেয়। তো কিছু বলার নেই। ওর মূল্যায়ন ওকে তো পলিটিশিয়ানরা মূল্যায়ন করে, হ্যাঁ, রাজনীতিবিদেরা ওকে মূল্যায়ন করে। রাজনীতিবিদেরাও যদি ওর মূল্যায়ন করে আর কি, তাহলে ওর 70%ই দেখা যাবে না। ওর 70% দেখতে গেলে একজন মানুষ হিসেবে ওর অ্যানালিসিস করতে হবে, ওকে মানুষ হিসেবে দেখতে হবে। তাহলে বোঝা যাবে যে বেসিক্যালি ও কী, ওর কন্ট্রিবিউশন কী। এইটা আর কি। আরও অনেক ঘটনা আছে, মানে প্রচুর আছে। আমি নন্দীগ্রামে যাব, মিটিং করবে আর কি। এবার ও একমাত্র আমার কথা মাঝে মাঝে শোনে আর কি, আমার কথা শোনে বললো না। এবার আমি বললাম যে আমি সকালে যেতে পারবো না, আমি তো উঠতে পারি না সকালে, তখন পারতাম না, এখন পারি। তো ও বললো এসো। আমি গিয়ে দেখি রান্না করে রেখেছে, আলু পোস্ত খেতে ভালোবাসি বলে সকালে আলু পোস্ত খেয়ে আমরা বেরিয়ে যাব। কে করেছে জানি না, ওই করেছে না করেছে সেটা ভাঙলো না, খাওয়ালো বসে বসে। ওর ঘরে বসেই খেয়ে আমরা চলে গেলাম নন্দীগ্রামে। এবার নন্দীগ্রামে এর পরের ঘটনাটা বলছে, নন্দীগ্রামে ওর নিজে রান্না করে খাইয়েছে। এবার লালগড়ে ওই গরমের মধ্যে ও সবাই নিচে স্টেজের শেডে দাঁড়িয়ে আছে, সবাই। ও একা ওখানে স্টেজের মধ্যে ওই গরমের মধ্যে, তখন 48-50 টেম্পারেচার হয়ে আছে পুরুলিয়ায়, ওই লালগড়ে ওইখানে আছে। এবার বাকিরা সবাই বলছে নচি তুই গিয়ে বল, অন্য নামবে না তো। মানে অত লোক জমা হয়েছে ওখানে, ও নেমে আসাটা মানে দেখো কত দায়িত্ব মানুষটার। সবাই গরমে নেমে গেছে, কিন্তু ওইখানে যারা ভূমিপুত্র, যারা ওখানকার মানুষ, তাদের তো ওই গরমটা সেরকম লাগছে না। তারা মমতা ব্যানার্জিকে দেখতে চাইছে। সে দাঁড়িয়ে আছে স্টেজে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তো শেষে আমি গিয়ে বললাম, তখন আমাকে বললো যে দেখো এই মানুষগুলো, এরা তো আমাদের দেখবে বলেই এসছে, আমাদের কথা শুনবে বলেই তো এসছে। আমার যাওয়াটা পরে মানে এত মানবিক একটা মানুষও ও কিন্তু থেকে গেল, ওখানে দাঁড়িয়েই গেল। এই কতগুলো এত পজিটিভ দিক আছে না, ওকে নিয়ে কথাই বলা যাবে না। দারুণ। আর ওর সবথেকে বড় গুণ হচ্ছে ভীষণ ক্ষমা করতে পারে। কখনো কখনো আমরা বিরক্ত হই যে আবার সেই নাকি গান না কেঁদে ক্ষমা চেয়ে ঢুকে পড়লো, বা ক্ষমা প্রার্থী হয়ে গেল, ক্ষমা করে দিল আর কি। কিন্তু মাঝে মাঝে ভাবি যে পৃথিবীতে তো একমাত্র এই ক্ষমা এবং ভালোবাসা, এই অনুভূতিগুলোই তো পৃথিবী বদল করতে পারে। হিংসে দিয়ে, ঘৃণা দিয়ে তো আর পৃথিবী বদলানো যায় না। তার জলযন্ত্র প্রমাণ মমতা ব্যানার্জি। মানে ও সবসময়ই ঠিক, এটা আমি দেখেছি। এটা পরবর্তীকালেও বোঝা যাবে যে ও সবসময় ঠিক। মানে শি ওয়াজ অলওয়েজ রাইট, সব সময়। মানে শি ইজ রাইট। মানে রেগে যায়, আমি জেগেছি, বিভৎস মাথা গরম, ধুমধাম করে রেগে যায়, কিন্তু রাগ কিন্তু বেসিক্যালি 15 থেকে 20 মিনিট অবধি রাগ থাকে। ওই লোকটারই যে একটু জেস্চারটা চেঞ্জ হয়ে যাবে, ওর থেকে ক্ষমাশীল লোক আর কেউ থাকবেই না। ও ভীষণ ইমোশনাল একটা লোক। আজকে এই ক্রিকেট রাজনীতির যুগে আর কি, ও মানে ওই ইমোশনের কোনো মূল্য নেই, লোকে বলবে। কিন্তু আমি বিশ্বাস করি যে ওই ইমোশনটা আছে বলেই কিন্তু বেসিক্যালি ও মমতা ব্যানার্জি। ওটা একটা চায়ের দোকানের মালিক, একটা বাসন মাজে একটা লোক, গ্রামের একটা কুচকুচে কালো দেখতে একটা লোক, সারাদিন রোদ্দুরে কাজ করছে, সে দিদির কথা বলছে। মানে হতে পারে রাজনীতি সব, তার রাজনীতিতে কেউ বিশ্বাস করে না, কিন্তু দিদিকে সবাই ইউনানিমাসলি বিশ্বাস করে। তার রাজনীতি, তার দলকে হয়তো বিশ্বাস করে না, কিন্তু দিদি মানে সে ইন্ডিভিজুয়াল একটা। এবং আমি এটা বিশ্বাসও করি, যে বলে তো লাভ নেই, মানে কোনো দল বলে কিছু নেই। মমতা ব্যানার্জি একাই একটা দল, বাকি কিচ্ছু নেই। কিন্তু
লোকে এখনও পর্যন্ত আছে শুধু মমতা ব্যানার্জির জন্য, এবং থাকবেও। মমতা ব্যানার্জি যতক্ষণ আছে পশ্চিমবঙ্গের মানুষ আছে, যতই লোভ দেখাক, যতই ধান্দাবাজ লোকেরা ওকে মানে স্যাবোটাজ করার চেষ্টা করুক, মমতা ব্যানার্জি এমন একটা ইমেজ নিজের তৈরি করেছেন এবং নিজেই তৈরি করেছেন সেটা, এবং মানুষ দিনের পর দিন দেখে দেখে বিশ্বাস করেছে সেটা। মানুষের মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো গ্রাজ নেই, সাধারণ মানুষের কোনো গ্রাজ নেই, কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। মমতা ব্যানার্জিকে সবাই ইউনিভার্সালি ভালোবাসে। না, আমার বাজে কথা বলেছে অনেকেই বাইরে যারা থাকে তারা তো জানে না, তারা অনেকে খারাপ কথা বলেছে। তো আমার তো একমাত্র জায়গা স্টেজেই যা বলার বলি, এবং স্টেজেই বলেছি, সমস্ত রকমভাবে বুঝিয়েছি, আমার অভিজ্ঞতা বলেছি। আর দেখো, আমার কথা লোকে বিশ্বাস করতে বাধ্য, কারণ আমি দলদাস নই, আমি কোনো দলের ক্যাডার নই, এবং আমি কোনো আমি কোনো পদপ্রার্থীও নই, কোনো পদ নিয়েও নিই। আমি একজন মুক্ত বিহঙ্গ আর কি। সুতরাং আমার কথা লোকে বিশ্বাস করে, বুঝে তো। মমতা ব্যানার্জির কথা যদি 60% লোকে বিশ্বাস করে, 35% লোক কিন্তু আমার কথা বিশ্বাস করে। নচিকেতা কি বলছে এটা 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 শুনেও কিন্তু সাধারণ লোকের মতামত তৈরি হয়। মমতা ব্যানার্জি ঠিক যেভাবে নিজেকে তৈরি করেছে, আমিও ঠিক সেইভাবেই তৈরি করেছি। আমাকে একদিন বলেছিল, তুমি এরকম কেন? আমি তোমারই তো ভাই, তুমি আমার জায়গা থাকলে তুমি কি এটা করতে না? চুপ করে যেত। ও যেরকম রিজু একটা লোক, কাউকে পরোয়া করে না, তো ওর কাছ থেকে মানে আমরা দুজনে একই জেনেটিক্যাল লোক, জেনেটিক্যালি আমরা এক। ও যেরকম ক্যারেক্টারের লোক, আমি সেরকম, ওই জন্যই আমাদের এত মিল হয়েছে। রাজনৈতিকভাবে ওর সাথে নানা রকম বিতর্ক হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু মানুষ হিসেবে কোনো কথা হবে নাকি? শেষ কথা, আমার জন্মদিনে বা আমার বিবাহবার্ষিকীতে বা পুজোতে আমাদের বাড়ির সবার জন্য গিফট পাঠাবে, এবং আমার জন্য তো বটেই। এই কিছুদিন আগে ও একটা অ্যালবাম বেরোবে, আমাকে বললো একটু চলে এসো তুমি ওখানে। গেলাম, তো গলাটা খুব খারাপ অবস্থা, মানে ও প্রায় 100খানা ক্যাম্পেইন করেছে, গলাটা একদম ঠিক নেই, অথচ ওই দিনই ওকে রেকর্ডটা করতে হবে। আমি বুঝি আর একটা দিন সময় নাও, 3-4টে দিন একটু রেস্ট নিই, তারপরে গাও। না, আমার সময় হবে না, হ্যান ত্যান করে গাইলো। মানে এই যে অদম্য শক্তি ওর ভেতরে, ও সারাক্ষণই নিজের সাথে একটা যুদ্ধ করে, আমার যেটা মনে হয়। মানে হয় না যে আমি আমার একজনকে প্রতিদ্বন্দ্বী ভাবি, যে ওকে ক্রস করতে হবে, ওকে ওভারকাম করতে হবে, এইটা ভাবি আর কি। ওর প্রতিদ্বন্দ্বী ও নিজে সারাক্ষণ। একটা লোক অত হাঁটে কী করে? ও আসলে নিজেকেই অতিক্রম করছে প্রতিনিয়ত, ও নিজেকেই ক্রস করছে, নিজের প্রত্যেকটা সীমারেখা ও নিজে ক্রস করছে। ও নিজের সাথে যুদ্ধ করে সারাক্ষণ, নিজের ড্রব্যাকসটা, নিজের কালকের, নিজের অতীতের সাথে, বা নিজের ফেলে আসা 1 ঘন্টার ফেলে আসার সময় যদি বেটার কিছু হতে পারে, 1 ঘন্টা আবার আরেকটা লড়াই লড়বে, মানে আরেকটু এগিয়ে যাবে আর কি। সারাক্ষণই নিজের সাথে যুদ্ধ করছে ও, বুঝছো? ওর প্রতিদ্বন্দ্বী ওই একমাত্র, যে নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে। তো তাকে তো আর সাধারণ মানুষ বলা যায় না, ও সাধারণ নয়। ওকে যতই লোকে সাধারণ ভাবুক আর কি, ও সাধারণ নয়, ও গিফটেড। অন্য কোনো জায়গায় ওর মুক্তি নেই। ও আমার মুক্তি আলোয় আলোয়, ওর মুক্তি এইখানেই দেখতে চাই। পশ্চিমবাংলায় না, একই মানে এই ফরম্যাটেই, মানে রাজনীতিই করবে ও। এবং রাজনীতি কথাটা ঠিক নয়, অ্যাকচুয়ালি অভিভাবক হবে ও, আমাদের অভিভাবক। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।